হাই স্টুডেন্ট, সবাই ভালো আছে? জানি, তবু জানি নারীর হৃদয়, প্রেম, শিশু, গৃহ নয় সবখানি। অর্থ নয়, কীর্তি নয়, স্বচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে। জীবনানন্দ দাশ। এই জীবনানন্দ দাশের একটি কবিতা নবম শ্রেণীর পাঠ্য আছে। কবিতাটির নাম আকাশে সাতটি তারা। এই আকাশে সাতটি তারা কবিতার প্রথম স্তবক আমরা আজকে আলোচনা করব। কবিতাটির উৎস রূপসী বাংলার কাব্যগ্রন্থের 7 নম্বর কবিতা। এই কবিতার নামকরণ কবির দেওয়া নাম নয়। কবিতার প্রথম চরণের প্রথমাংশ অনুসারে এই যে আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি, এই লাইনের প্রথমাংশ থেকে আকাশী সাতটি তারা নামকরণ করেছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সংকলকগণ। এটি কবির দেওয়া নাম নয়। প্লট প্রকৃতি অর্থাৎ নেচার। সবুজ শ্যামলিমার ভরা বঙ্গ প্রকৃতির বুকে সন্ধানামা দৃশ্য। ক্লান্ত কবি স্নিগ্ধ নিসর্গ সৌন্দর্য উপভোগ করার জন্য বসে রয়েছেন সবুজ নরম ঘাসের উপর। মনে হতে পারে এ আর নতুন ঘটনা বা নতুন দৃশ্য কি, এ তো নিত্যদিনের সাধারণ দৃশ্য। এই দৃশ্যের ছবিটা দেখো একবার। এই দেখো অস্তমান সূর্যের ডুবুডুবু এবং সাতটি তারা যেন আকাশে দেখা দিয়েছে। তো এই সাধারণ দৃশ্যকে কীভাবে অসাধারণ করে তুলেছেন কবি, সেইটা আমরা আলোচনার মাধ্যমে কবিতাটিকে আলোচনার মাধ্যমে দেখব। কবি জীবনানন্দ দাশ এই সাধারণ দৃশ্যকে কীভাবে অসাধারণ করে তুলেছেন তার স্বাতন্ত্র্য গুণে সেটা আলোচনার বিষয়। তার চিত্রকল্পে, রূপকে, উপমায় আশ্চর্য প্রতিভা লক্ষিত হয় এই কবিতায়। এখানে আকাশে সাতটি তারা কবিতায় রূপমুগ্ধ কবি জীবনানন্দ দাশ সন্ধ্যাবেলার পল্লী বাংলার যে অপরূপ রূপের মূর্তি গড়ে অসাধারণ শিল্পীর পরিচয় দিয়েছেন তা আমরা প্রথম স্তবকে দেখব। কবিতাটি তোমরা দেখতে পাচ্ছ দুটি স্তবকে লেখা, 8+6 চরণে। সাধারণ দৃষ্টিতে এইরকম কবিতাকে বলে সনেট, বাংলায় চতুর্দশপদী কবিতা। এটি সনেট বা চতুর্দশপদী কবিতার ছাঁচে লেখা হলেও এটি সার্থক সনেট বলা যাবে না, কারণ এছাড়াও সনেটের আরও অনেক বৈশিষ্ট্য আছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে এই কবিতায় নেই। তাই আকাশে সাতটি তারা কবিতাটি সার্থক সনেট নয়। প্রথম স্তবকে সন্ধ্যা আগমনের রূপ সৌন্দর্য এঁকেছেন কিভাবে, সেটি আমরা কবিতাটা পাঠ করি, তাহলে আমরা বুঝতে পারব। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে বসে থাকি, কামরাঙা লাল মেঘ যেন মৃত মণিয়ার মতো গঙ্গাসাগরের ঢেবে ডুবে গেছে। আসিয়াছে শান্ত অনুগত
বাংলার নীল সন্ধ্যা, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখে নিকো, দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে পৃথিবীর কোনো পথে। অপূর্ব এই কবিতা। কবিতাটার ভাব বা এর প্রকৃতির যে নির্যাস সেটা আলোচনা করছি, বোঝার চেষ্টা করো। পশ্চিম আকাশে সূর্য ডুবুডুবু, টুকরো মেঘের চারপাশে সূর্যের লাল আভা ছড়িয়েছে। কবিতাটির নিরিখে একটা ছবি আঁকা হয়েছে, দেখো। সেই আভা চারিদিকে ছড়িয়েছে, আকাশে 7টি তারা দেখাও দিয়েছে, অর্থাৎ সপ্তর্ষি মণ্ডল দেখা দিয়েছে। এই দৃশ্য সৌন্দর্য পিয়াসী কবি জীবনানন্দ দাশ সবুজ নরম ঘাসের উপরে বসে থাকেন। বলছেন, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। দেখতে দেখতে বিভোর হয়েছেন কবি, যে ভাঙাচোরা লাল মেঘের রং একেবারে পাকা কামরাঙা ফলের মতো মনে হয়েছে তার। কামরাঙা লাল মেঘ যেন মৃতমণিয়ার মতো গঙ্গাসাগরে ঢেবে ডুবে গেছে। মণিয়া বাংলার অতি পরিচিত বাদামি রঙের একটি ছোট্ট পাখি বিশেষ, দুরন্ত, প্রাণচঞ্চল। বর্ণময় মেঘপুঞ্জ সন্ধ্যার আবছায়ায় ধীরে ধীরে ডুবে যাচ্ছে গঙ্গাসাগরে ঢেবে, যেন মৃত মণিয়ার মতো। কবির মনে হয়, প্রাণহীন চাঞ্চল্যহীন মণিয়া পাখি, প্রাণহীন চাঞ্চল্যহীন মণিয়া পাখি গঙ্গাসাগরে জ্বলে তার রক্তের রেশটুকু ছড়িয়ে দিয়ে ডুবে গেল। দিনান্তের শেষে আলো চলে গেলে নেমে আসে সন্ধ্যা। কবির কথায় আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। সন্ধ্যার সঙ্গে, এই সন্ধ্যার সঙ্গে নীল কথা যোগ করে কবি সন্ধ্যার গাঢ়ত্ব ও বর্ণময় করে তোলেন। সন্ধ্যা নীল কেন? সন্ধ্যা তো অন্ধকারেরই হয়। এখানে নীল কথার অর্থ আসলে সুজলা সুফলা শস্য শ্যামলা গ্রাম বাংলায় যখন নীল আকাশের বুক থেকে সন্ধ্যা নামে, তখন সন্ধ্যার কালো রং ধরিত্রীর সবুজ শ্যামলিমার স্পর্শে নীল করে তোলে। তাই সন্ধ্যা নীল সন্ধ্যা। আবার শান্ত ও অনুগতও বটে। সন্ধ্যা নামার সঙ্গে কর্মমুখর পৃথিবীর কোলাহল কলরব সব শান্ত হয়। একরকম বাধ্য হয়েই সন্ধ্যা নামে, তাই সন্ধ্যা শান্ত অনুগত। এরকম চিত্র, অর্থাৎ পৃথিবীর যে গতিময়তা বা চলময়তাকে সার্থকভাবে চিত্ররূপময় কবি তুলেছেন, অর্থাৎ তুলে ধরেছেন এই কবিতার মধ্য দিয়ে। একটু পরে যখন সন্ধ্যার অন্ধকার আরও ঘনায়মান হয়, তখন কবি সন্ধ্যাকে কেশবতী কন্যা রূপে কল্পনা করেছেন। এই কন্যা যেন তার কেশগুচ্ছ ধরিত্রীর বুকে ছড়িয়ে দিয়েছে।
তার ছড়িয়ে পড়া কালো চুলের মতো ধীরে ধীরে অন্ধকার নামে। কবির চোখে মুখে সেই এলোকেশির মেয়ের চুল অর্থাৎ অন্ধকারের স্পর্শ অনুভব করেন। কবি বলেন, আমার চোখের পরে আমার মুখের পরে চুল তার ভাসে। কবি কল্পনার এই কন্যা আসলে সন্ধ্যাকালীন বাংলার প্রকৃতি। রূপসী বাংলার মতো সৌন্দর্য পৃথিবীর আর কোথাও নেই, অর্থাৎ পৃথিবীর কোনো পথে এ কন্যারে দেখেনি গো। তাই এই কন্যাকে পৃথিবীর কোথাও কোনো পথে আর কেউ দেখেনি, কবি যেন আবিষ্কার করেছেন। এই কন্যা শ্রেয়সী, প্রেয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সীও বটে। স্বপ্নময়ী এই সন্ধ্যাদেবীর ছড়িয়ে পড়া কালো চুল ধীরে ধীরে অন্ধকারের স্পর্শ নিয়ে আসে প্রকৃতির বুকে, তথা হিজল কাঁঠাল জামের পাতায়। কবির কথায়, অজস্র চুলের চুমাচ হিজলে কাঁঠালে জামে ঝরে অবিরত। সে যেন তার অদূরে চুলের সোহাগ ভরা অন্ধকারের স্পর্শ রূপসীর চুলের চুম্বনে রত। সে যেন তার আলুলায়িত কেশ রাশি ছড়িয়ে দিয়ে নানা গাছে গাছালিকে স্নিগ্ধ চুম্বনে ভরিয়ে তুলছে। গ্রাম বাংলার বুকে নেমে আসে এই লাবণ্যময়ী সন্ধ্যা রূপসীর চুলের বিন্যাসে স্নিগ্ধ গন্ধ পান কবি। কবি বলছেন, জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে পৃথিবীর কোনো পথে। চুলের স্নিগ্ধ গন্ধ কি দিয়ে তৈরি? আসলে বাংলার গাছপালা, লতা গুল্ম, মাটি, জল, মানুষ, অন্যান্য প্রাণী সবার গন্ধ মিশে তৈরি হয় রূপসীর চুলের গন্ধ। কবি সেই গন্ধ অনুভব করেছেন সন্ধ্যা নামক রূপসীর চুলের বিন্যাসে। সন্ধ্যা নামক রূপসীর চুলের বিন্যাসে প্রকৃতিপ্রেমিক জীবনানন্দ এভাবে প্রথম স্তবকে প্রকৃতির রূপ, রস, গন্ধ, স্পর্শ অনুভব করেছেন। কথা দিয়ে ছবি এঁকেছেন। ছবিগুলো যেন চোখে দেখা যায়, গন্ধ ও স্পর্শ পাওয়া যায়। স্বপ্নের জগতে ডুব দিয়ে ছোট ছোট অনুভূতির মাধ্যমে কবি ইন্দ্রিয়গ্রাহ্য জগতের ছবি এঁকেছেন। আর এভাবেই তার অনুভূতি রাজ্যের কবিতায় রূপসী কন্যা, বনলতা সেন, শ্যামলী, সুচেতনা, সুদর্শনার মতো নারীরা কবিতায় আবির্ভূত হয়। আশা করি এই কবিতায় প্রথম স্তবকটা বুঝতে পেরেছ। তো এই স্তবক এর থেকে হোম টাস্ক দিচ্ছি দুটি, তো তোমরা করে রাখবে। প্রথম প্রশ্ন হলো, দেখো, কেশবতী কন্যা কে? সে কোথায় কিভাবে দেখা দিয়েছে? 1+1+3=5। 2 নম্বর হচ্ছে ডুবে গেছে আসিয়াছে। কে কোথায় কিভাবে ডুবে গেছে, কে আসিয়াছে? 1+1+2+1=5। ঠিক আছে, এই আলোচনা থেকেই উত্তরগুলো করবে। ভালো থেকো, রাখলাম।